হিমাচলের স্পিতি ভ্যালির বুকের মাঝে লুকিয়ে আছে হাজার বছরেরও পুরনো এক বৌদ্ধ মঠ। আর কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এমন এক মমি যা আজও বিজ্ঞানীদের অবাক করে। আজ আমরা চলেছি টাবো মনাস্ট্রি আর ঘিউ মনাস্ট্রির পথে। আগের পর্বে অর্থাৎ সিরিজের সপ্তম পর্বে আপনারা দেখেছেন আমরা কল্পা থেকে নাকো এসেছি। ভিডিওতে আপনাদের নাকো গ্রাম, নাকো মনাস্ট্রি, নাকো লেক দেখিয়েছি। সেই সাথে শুনিয়েছি নাকোর হাজার বছরের অতি সংক্ষিপ্ত ইতিহাস। যারা ভিডিওটা দেখেননি তাদের বলবো ভিডিওটা দেখে নিতে। আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করে সিরিজের সবকটা ভিডিও পরপর দেখতে পাবেন। নাকোতে লাঞ্চ করার পর এখন আমরা আবার যাত্রা শুরু করেছি টাবোর উদ্দেশ্যে। মাঝে অবশ্য ঘিউ মনাস্ট্রিও দেখব। একদিকে হাজার বছরের ইতিহাস, অন্যদিকে রহস্যে মোড়া প্রাকৃতিকভাবে সংরক্ষিত এক মমি। আর এসবের সঙ্গে রয়েছে অসাধারণ প্রাকৃতিক শোভা ও অ্যাডভেঞ্চারে পূর্ণ এক জার্নি। চলুন আপনাদেরও নিয়ে যাই এই অবিস্মরণীয় যাত্রায়। খাওয়া দাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো। এখন বাজে 2:40। মালিং নালা ওটা হচ্ছে এমন একটা জায়গা যেখানেতে যে কোনো সময় বান চলে আসে, ওটাকে পেরোতে হবে তাড়াতাড়ি। ওই মালিং নালাতে যে কোনো সময় বান চলে আসে, বন্ধ হয়ে গেল রাস্তা বান চলে আসলে। এটা হচ্ছে এর সমস্যা। আমাদের আর একটা গাড়ি পিছনেই আসছে, ওরা এখনো স্টার্ট করেনি, আমরা স্টার্ট করে দিলাম। ওরা আসুক, আমরা এগোই। আমরা নাকো থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের আলটিমেট গন্তব্য টাবো। টাবোর দূরত্ব 81 কিলোমিটার নাকো থেকে, অনেকটাই যেতে হবে। এই মুহূর্তে আমরা 11,500 ফুট উপরে রয়েছি। অক্সিজেন একটু কম আছে, গাড়ি পিক আপ নিতে একটু সমস্যা করছে, ধীরে ধীরে যাচ্ছে, অক্সিজেন কম হচ্ছে গাড়িতে। আমার এইখানেতে 11,500 ফুট উচ্চতায় কিন্তু বেশ গরমই লাগছে। সোয়েটারটা পরে রয়েছি, সোয়েটারটা খুলে ফেলতে পারলে ভালো হতো। মানে এইরকমই গরম, ঘাম অবশ্য হচ্ছে না, তাও পরে আছি এই পর্যন্ত। মালিং নালা জায়গাটা এই রুটের যে কোনো ড্রাইভারের কাছেই ভীষণ চিন্তার বিষয়। এই হচ্ছে মালিং নালা, উপর থেকে জল আসে। এখানে যে কোনো সময় উপর থেকে জলের স্রোত বইতে শুরু করে, সেই সাথে বয়ে আসে পাথর ও কাদামাটি। তখন এই রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা 12,427 ফুট উঁচুতে রয়েছি। মালিং নালার উচ্চতা হচ্ছে এইটাই, বোর্ড দেওয়া আছে। আমরা এখন যে এলাকায় প্রবেশ করেছি সেই জায়গাটাকে অনেকে চাঁদের মাটির সাথে তুলনা করেন। উঁই ঢিপির মতো আকারের মাটির পাথরের স্তূপ সারি সারি দাঁড়িয়ে আছে,
দেখে মনে হতে পারে কোনো এক অভিশাপে সারি সারি মানুষ পাথরে পরিণত হয়েছে। শুনলাম এই হলুদ মাটিগুলো নাকি মুলতানি মাটি। রূপচর্চায় আমার যেহেতু বিশেষ কোনো জ্ঞান নেই, তাই এইগুলো সত্যিই মুলতানি মাটি কিনা সে ধারণাও আমার নেই। ওয়েলকাম টু স্পিতি ভ্যালি। স্পিতি ভ্যালিতে প্রবেশ করছি। চলে এসেছি সুমদো চেকপোস্টে। এখানে কিন্নর জেলার শেষ এবং স্পিতি জেলার শুরু। এখান থেকেই তিব্বতের বর্ডার মাত্র 20 কিলোমিটার। ডান দিকের রাস্তাটা সোজা তিব্বত বর্ডারে চলে গেছে। আমরা যাব বাঁ দিকের রাস্তা দিয়ে। এখানে বেশ একটু কড়াকড়ি আছে। কাছার খুব কাছেই চীন বা তিব্বত। স্পিতি নদী বয়ে চলেছে আমাদের বাঁদিক দিয়ে। রাস্তাটা আরও কয়েক কিলোমিটার গিয়ে দুটো ভাগ হয়ে গেছে। একটি অংশ অর্থাৎ সোজা রাস্তাটা টাবো চলে গেছে এবং ডান দিকের রাস্তাটা ঘিউ চলে গেছে। আমরা প্রথমে ঘিউ মনাস্ট্রি দেখব, তারপর আবার ফিরে এসে টাবোর পথ ধরব। আমরা ঘিউতে চলে এসেছি। এই পথ প্রচণ্ড ধুলোময়। জানলার কাঁচ সবসময় বন্ধ রাখতে হচ্ছে। গ্রামের মধ্যেই কিছুটা সবুজের ছোঁয়া পেলাম। এই জায়গাটা তিব্বত অর্থাৎ চীনের একদম কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে। সামনে গাড়িটা যাচ্ছে আর পিছনে ধুলোর ঝড় উঠছে। গাছগুলোর উপরেও মোটা ধুলোর আস্তরণ। এসব দেখে আমার মনে একটাই প্রশ্নের উদয় হয়েছে, এত ধুলোর মধ্যে এখানে মানুষ থাকে কি করে? গাড়ি পার্কিংয়ে চলে এসেছি। এবার গাড়ি থেকে নামবো, মনাস্ট্রি দেখবো। দূরে মনাস্ট্রি দেখা যাচ্ছে। ডেভেলপমেন্ট ফিস পার প্যাসেঞ্জার বা পার ট্যুরিস্ট 30 টাকা এখানেতে দিতে হলো। কীরকম ভিড় হয়েছে খালি দেখুন মনাস্ট্রি দেখার জন্য। প্রবল ভিড়, প্রচুর মানুষ, রথের মেলার মতো। তবে ধুলো, প্রচুর ধুলো। মনাস্ট্রির সামনেই বোর্ড দেওয়া আছে, ড্রোন ফ্লাইং নট অ্যালাউড। আর এই হলো সামনে মনাস্ট্রি। এখানে বোর্ড দেওয়া আছে বিবরণ। সেই সাথে গিও মনাস্ট্রি, দ্য হিমালয়ান সাইন অফ দ্য 500 years old mummy। গিউ মনাস্ট্রি বা গুয়ে মনাস্ট্রির প্রধান আকর্ষণ হল সাংগা তেনজিংয়ের 500 বছরেরও বেশি পুরনো মমি। এটি দেখার জন্য বহুদিনের ইচ্ছা ছিল, তাই মনাস্ট্রি চত্বরে পৌঁছে প্রথমেই আমি মমি দেখতে গেলাম।
1975 সালের এক ভয়াবহ ভূমিকম্পে চাপা পড়া এক সমাধি থেকে এই মমি আবিষ্কার করা হয়। মনে করা হয় মমিটি তিব্বতী লামা সাংহা তেনজিংয়ের। মিশরের মমির মতো এই মমি কোনো ওষুধের মাধ্যমে সংরক্ষণ করা হয়নি। প্রবল ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে দেহটি প্রাকৃতিকভাবে শুকিয়ে মমিতে পরিণত হয়েছে। স্থানীয় কিংবদন্তিতে বলা হয়েছে, গ্রামকে বিছে ও অন্যান্য বিপদ থেকে রক্ষা করতে তিনি নিজের ইচ্ছায় ধ্যানরত অবস্থায় প্রাণ ত্যাগ করেছিলেন। 500 বছরের পুরনো মমি, বলা হয় এর দাঁত এবং নখ এখনও বাড়ছে। এই মমিটা দেখার আগ্রহ আমার ভীষণভাবে ছিল। 2 ফুটের মতো উচ্চতা, বসে থাকা অবস্থায় রয়েছে। এখানে বলা হয় বা বিশ্বাস করা হয় যে এই মমির দাঁত এবং নখ এখনও বেড়ে চলেছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে সেই তত্ত্ব বিশ্বাস হয় না। দাঁত যে একজন স্বাভাবিক সাধারণ মানুষের যতটা পরিমাণ দাঁত হওয়ার কথা সেই পরিমাণই দাঁত, সেই আয়তনেরই দাঁত রয়েছে। দাঁত কখনো বাড়ে না সেইভাবে। তো 500 বছরে অনেকটাই বেড়ে যাওয়া উচিত ছিল। নখ সেটাও অনেকটা বেড়ে যাওয়া উচিত ছিল। আঙুল মুড়ে আছে, নখ আঙুলের থেকে অনেক বড় হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেসব কিছু নেই। তো যাই হোক, এটা বিশ্বাস, কারো বিশ্বাসে আমি আঘাত দিতে চাই না, যে যার বিশ্বাস নিয়ে থাকবে। এবার উপরে উঠি, মূল মনাস্ট্রির মধ্যে প্রবেশ করব। মূল মনাস্ট্রি 3টি তলায় বিভক্ত। প্রথমেই চললাম দ্বিতলে, বাইরে দিয়ে সিঁড়ি। দ্বিতল থেকে আবার একটা লোহার সিঁড়ি উঠে গেছে ত্রিতলে। আমি অবশ্য ত্রিতলে উঠিনি। প্রথমে দ্বিতল দেখি, তারপর একতলাটা দেখি। রাউন্ড দিয়ে দেখেন, সামনে সুন্দর একটা ল্যান্ডস্কেপ। দেখেই মনস্ট্রির ভিতরে বুদ্ধদেব ছাদে, এই ছাদে ডেকোরেশন। মনস্ট্রির উপর থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, প্রাকৃতিক দৃশ্য। আর নিচে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে গেও ভিলেজ। ওই যে নিচে যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, ওইখানেই মমি রয়েছে, সামনের ঘরটায়। ওইদিকে সামনে পার্কিং, আর এদিকে হচ্ছে পাহাড়, এক্সিট গেট। আমরা এখন রয়েছি গিউ মনেস্ট্রিতে। গিউ মনেস্ট্রি মেন হচ্ছে, গিউ মনেস্ট্রিতে এক মমি আছে যেটা বহু পুরনো, অতি প্রাচীনকাল থেকে। সেই মমিটা দর্শনীয়। আর আছে বুদ্ধা মূর্তি। এখানে শ্বেত বুদ্ধা আছে ফার্স্ট ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে নর্মাল বুদ্ধা আছে। তার থেকেও বড় কথা, গিউ মনেস্ট্রি টপে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে আপনি 360 ডিগ্রি বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখতে পাবেন।
যেটা অনেকটা লাদাখ রেঞ্জের সঙ্গে সামঞ্জস্য আছে। দূরে পাহাড়ে সমস্ত বরফ ভর্তি, বরফাবৃত পাহাড়, আর একদিকে রুক্ষ পাহাড়, দুটোর কম্বিনেশন হচ্ছে গিউ মনেস্ট্রির টপ। আপনি যখনই আসবেন গিউ মনেস্ট্রির উপরে উঠবেন। গিউ মনেস্ট্রি দেখলে 360 ডিগ্রি ল্যান্ডস্কেপ নিয়ে নিজের মনের মণিকোঠায় এই ছবি সাজিয়ে রাখবেন। এই ভিতরের দৃশ্য, নিচের তলায় গিউ মনাস্ট্রি দেখা হয়ে গেছে। এটা একদম কিন্তু তিব্বতের খুব কাছে। ফোনেতে ওই চীনের টাইম জোন চলে আসে আর নেটওয়ার্কও ধরে ফেলে মোবাইলে, এরকম বলা হয়। আমরা আমাদের মোবাইলেতে দেখলাম আমাদের সবারই কিন্তু এখানকার টাইম দেখাচ্ছে, আর এয়ারটেলের নেটওয়ার্ক আসছে, অসুবিধা কিছু হচ্ছে না। মানে আমরা এখানেতে পুরো ভারতীয়ই হয়ে আছি। তিব্বত খুব কাছে হলেও আমাদের ফোনে অন্তত সেগুলো ধরে না, তবে কারোর নাকি চীনের নেটওয়ার্ক বা টাইম জোন ধরে নেয়। যাই হোক, আমরা ব্যাক করছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রসেনজিৎদা একটু কেঁপে কেঁপে উঠছে মাঝে মাঝে। প্রচণ্ড ঠান্ডা, হাওয়া তো কিছু নেই। আমরা এবার গাড়িতে উঠবো এবং সোজা চলে যাব টাবু, দেখাবো সেটাও। এবার আমরা সরাসরি চলেছি টাবোতে, আমাদের হোটেলে। এখনো পর্যন্ত আমাদের ডেস্টিনেশন অনেকটাই আছে দূরত্ব। জংশন পয়েন্ট থেকে 26 কিলোমিটার যেতে হবে, 8 কিলোমিটার এখনো জংশন পয়েন্ট পর্যন্ত পৌঁছতে লাগবে। এখনো আমাদের 34 কিলোমিটার গেলে তবে আমাদের হোটেল পাওয়া যাবে। তো মোটামুটি 1 ঘন্টার মতো জার্নি আছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এখন বাজে 5টা, আমরা পৌঁছাবো 6:30 নাগাদ। তো রোদ থাকবে, আলো থাকতে থাকতে পৌঁছে যাবো ঠিকঠাক টাইমে। এইখানে প্রচুর ধুলো, তবে এই জায়গাটায় কিন্তু বেশ ভালো লাগছে। এই রাস্তা থেকে এসেছিলাম, এবার আমরা চললাম ডাবল পথ ধরলাম। আমাদের পাশে হচ্ছে নাকর রাস্তা। আমাদের এই কিন্নর স্পিতি ট্যুরে গাড়ি, হোটেল সহ যাবতীয় ব্যবস্থাপনায় ছিল রয়্যাল অ্যাডভেঞ্চার্স। এরা বিভিন্ন স্থানে ট্যুর করিয়ে থাকে। আপনি যদি মনে করেন কিন্নর স্পিতি বা অন্য কোথাও ট্যুরে যাবেন, তাহলে রয়্যাল অ্যাডভেঞ্চারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম। জায়গার নাম হুরলিং। ছোট্ট একটা গ্রাম, আর দুদিকে আপেলের জঙ্গল, আপেলের বাগিচা। টাবোর আগে লারি ভিলেজ, ওদিকে শুধু আপেলের গাছ, আপেলের বাগান। এত বড় বড় বাগান ভাবা যায় না।
টাবু স্পিতি জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে 10,760 ফুট উচ্চতায় অবস্থিত ছোট্ট সুন্দর এক শহর। এখানে এই রুক্ষতার মাঝেও রয়েছে প্রচুর আপেল বাগিচা। এছাড়াও রয়েছে 1000 বছরেরও বেশি পুরনো টাবো মোনাস্ট্রি। এছাড়াও পাহাড়ের গায়ে অবস্থিত মেডিটেশন কেভ। বয়ে যাচ্ছে স্পিতি রিভার, স্পিতি নদী। ওয়েলকাম টু টাবো। টাবোতে প্রবেশ করছি। এই পথ যেমন সুন্দর তেমনি কিছুটা ভয়ঙ্করও বটে। এই পথ আপনাকে দেবে এক অন্যরকম পথ চলার অভিজ্ঞতা। এই যে টাবো মোনাস্ট্রি, চলার পথে আমরা টাবো মোনাস্ট্রিতে কাছে চলে এসেছি। যখন সিদ্ধান্ত পাল্টে গেল টাবো মোনাস্ট্রিটা দেখেই হোটেলে ঢুকবো। এই দেখুন টাবো মোনাস্ট্রি। গেট। মোনাস্ট্রিতে প্রবেশ করলাম, মানে চত্বরে প্রবেশ করলাম। বেশ সুন্দর লাগছে। বিকেলের সোনালি আভাযুক্ত আলো, এসব আপেল গাছ। এগুলো সম্ভবত গোল্ডেন আপেল বা এই কী বলে গ্রিন অ্যাপেল, সবুজ হয়ে আছে। এই হচ্ছে মোনাস্ট্রি, অনবদ্য। আমরা মোনাস্ট্রির কাছ দিয়েই যাচ্ছিলাম, তাই ঠিক করলাম মোনাস্ট্রিটা দেখেই যাই। আর এটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। আমরা টাইমিং জানতাম না, তাই বুঝতে পারিনি মঠ বন্ধ থাকবে। যাই হোক, ভুল যখন হয়েই গেছে কিছু করার নেই, বাইরে থেকেই মোনাস্ট্রিটা দেখতে হবে। এটি নতুন মোনাস্ট্রি। 1975 সালে ভূমিকম্পের পর 1983 সালে এই মোনাস্ট্রি নির্মাণ করা হয়। টাবো মোনাস্ট্রি দুটো আছে, একটা পুরনো একটা নতুন। একই চত্বরে পাশাপাশি দুটো। সকাল 9টায় ওপেন হয় আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। তো আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন নতুন মোনাস্ট্রিটা, আর আমার সামনে রয়েছে পুরনো মোনাস্ট্রি। চলুন, ভিতরটা দেখাতে পাচ্ছি না, আর বাইরে থেকেই দেখাই। এখানে কিছু সুভেনিয়ার শপও রয়েছে। এই হচ্ছে সুভেনিয়ার শপ। আর আপাতত চলুন আমরা যাই পুরনো মোনাস্ট্রিটা দেখতে। বাইরে থেকেই দেখব। এই হচ্ছে পুরনো মোনাস্ট্রি। মাটির তৈরি, উপরে ঘাস বা খড় জাতীয় জিনিস দিয়ে চাপা দেওয়া আছে। এটা গেস্ট হাউস, মোনাস্ট্রির গেস্ট হাউস, মিলেনিয়াম মনাস্ট্রি গেস্ট হাউস। বিশাল একটা জব যন্ত্র, প্রেয়ার হুইল। টাবো মোনাস্ট্রি এস্টাবলিশড 996 AD। পুরনো টাবো মোনাস্ট্রি মাটি, পাথর আর কাঠ দিয়ে তৈরি। টাবো মোনাস্ট্রি ওপেনিং টাইম দিয়ে দিয়েছে 9টা থেকে 1টা থেকে 2টো লাঞ্চ ব্রেক বন্ধ থাকে, আর 2টো থেকে 5টা পর্যন্ত চলে। এটি 1996 খ্রিস্টাব্দে আর পশ্চিম হিমালয়ের কুগে রাজ্যের রাজা ইয়েসও এর নির্দেশে তিব্বতী বৌদ্ধ অনুবাদক রিনচেন জাংপো প্রতিষ্ঠা করেছিলেন। এই মোনাস্ট্রি 996 AD-তে কিং অফ গোয়া কিংডম উইজডম টিবেট এই মোনাস্ট্রি তৈরি করেছিলেন। মঠের মাটির দেওয়ালে অসংখ্য বৌদ্ধ দেবদেবীর কাহিনী চিত্রিত আছে। ফ্রেস্কো ও মুরালের অনেক গুরুত্বপূর্ণ চিত্র এর ভিতরে রয়েছে।
এছাড়াও আছে থাঙ্কা ও প্রাচীন বৌদ্ধ পুঁথি। এসবই চোখের অধরা রয়ে গেল। এ যে কত বড় আফসোস সেটা সবাই না বুঝলেও কেউ কেউ নিশ্চয়ই বুঝতে পারবেন। এটা মার্কেট, মনস্ট্রির সামনের। চা খেতে গেলাম, একটা হোটেলেতে ঢুকলাম, ক্যাফে। কফির দাম 90 টাকা, চায়ের দাম 50 টাকা বললো। পাহাড়ে এই এত উপরে কে লিখেছে, কিভাবে লিখেছে? চা না পেয়ে ব্যর্থ মনোরথে গাড়ির দিকে ফিরে যাচ্ছি। গাড়িতে উঠে পড়বো। আবার এসে গেছি একদম সামনেই, 100 মিটার দূরে আমাদের হোটেল। গাড়িতে উঠে চলেছি। मोस्ट प्रोबेबली ये है, मोस्ट प्रोबेबली ये है ओम, ये ओम मार्ट हाउस। ওই আমাদের থাকার জায়গা, ওম গেস্ট হাউস, ওম মার্ট হাউস। আমরা হোটেলেতে পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম, মার্ট হাউস। কালারগুলো সব মার্ট কালার, যার জন্য আলোটা একটু কম হচ্ছে। তো খোঁজাখুঁজি করে দেখতে হবে কোথায় আরও সুইচ আছে। তো ঘরটা বেশ বড় আর ডবল বেড, কিং সাইজ বেড, 3 জন সেখানেতে শোয়া যেতে পারে। বাথরুমটাও কিন্তু বেশ বড়, আমার খুব পছন্দ হয়েছে। দারুণ কালার, কোমোড, স্টাইলিশ একটা কোমোড, আর এখানে স্টাইলিশ বেসিন, আয়না, গিজার, এক্সজস্ট ফ্যান সব আছে। হোটেলটা মাঠ নামে মাঠ হলেও মাঠ জুড়ে থাকলেও এটা কিন্তু মাটির বাড়ি নয়, হ্যাঁ, মাটির হোটেল নয়। আচ্ছা, একটা ব্যালকনি রয়েছে, এই দেখুন। এই নিচে হচ্ছে সব আপেলের বাগান, পুরো আপেল গাছ চলে যাচ্ছে। আর এই হচ্ছে সব অন্যান্য হোটেল, রিসর্ট, এইসবগুলো। ওখানে একটা ছোট্ট লেক মতো দেখতে পাওয়া যাচ্ছে, একদম ছোট্ট, জলে রিফ্লেকশন পড়ছে, বুঝতে পারছেন। আর উপর দিকটাতে দেখুন পাহাড়। এই পাহাড়ের মাথায় চাঁদ উঠেছে। আমার ব্যালকনি থেকে এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, অনবদ্য, জাস্ট ওয়াও। তাহলে একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার আপনাদের কাছে আসছি। ডিনার চলছে, এখন বাজে রাত 9:30, একদম ডট 9:30 সময়তেই বলা ছিল যে ডিনার দেওয়া হবে। সেই মতো সবাই এসে ডিনার খাওয়া শুরু করে দিয়েছে। এবার ডিনারেতে কী কী আছে সেটাকে একটু দেখাই। আচ্ছা, তার আগে একটা জিনিস কিন্তু দেখাই। এইবারই এই কয়েকদিনের মধ্যে প্রথমবার একটু অভিনব স্টাইলে খাওয়া দাওয়া চলছে, একদম নিচে বসে সামনের টেবিলে এরকম। সম্পূর্ণ নস্টালজিক একটা ব্যাপার, তিবেতিয়ান স্টাইলে খাওয়া দাওয়াটা বাঙালির, ভাত, ডাল, ডিম তরকারি, আলু চোখা। কিন্তু খাওয়া দাওয়ার যে স্টাইলে সাধারণত আমরা খেতে বসি ডাইনিং টেবিলে বা চেয়ার টেবিলে, সেটা একদমই নয়। তিবেতিয়ানরা যেভাবে খায় একদম সেই তিবেতিয়ান স্টাইলের খাওয়া, সত্যি নস্টালজিক, খুব ভালো লাগছে। সুন্দরভাবে আমরা এনজয় করছি বাবু হয়ে বসে গদির ওপর, একদম তিবেতিয়ান স্টাইলের খাওয়া, একদম নতুন অভিজ্ঞতা। এই প্রথম জীবনে এরমভাবে খেলাম, খুব ভালো লাগছে। নতুন অভিজ্ঞতা হলে যা হয়, এখানে এত সুন্দর বসে আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি। মাটিতে বসে খাওয়া তো আমরা ভুলেই গেছিলাম, অনেক দিন পরে খুব ভালো লাগছে। ভাত আছে, ভাত আরও আসবে। আর এটা আছে ডাল, এটা ডিমের কারি, এখানে সেটা হচ্ছে রুটি, আর এখানে আছে জিরা আলু জিরে। আর খাওয়া দাওয়া হয়ে গেল, এবার
শুয়ে পড়বো। সারাদিনে অনেকটাই জার্নি হয়েছে, অনেকটাই পরিশ্রম হয়েছে, তাহলে এবার তো শুয়ে পড়তেই হবে। এর পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কাজা। তো আমরা এখান থেকে চলে যাব কাজা, এবং অন্যান্য আরও সাইট সিইং আছে, সে সব কিছুই দেখাবো। দেখতে থাকুন এই সিরিজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর এরকম ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিয়মিত আমি ভ্রমণমূলক ভিডিও দিয়ে থাকি। তাহলে ফিরে আসছি পরবর্তী পর্বে কাজা নিয়ে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।